লেখিকা মাস্টার স্বামী বনাম ফাঁকিবাজ বউ। ওয়েটার বিয়াইশা চৌধুরী। পর্ব ৭। রাতের অন্ধকার সিলেট। সাফা অনেকক্ষণ ধরেই অনুভব করছে তার পেছনে কেউ একজন ছায়ার মতো লেগে আছে। ভয়ে কলিজা শুকিয়ে গেলেও সে পেছনে তাকানোর সাহস পাচ্ছে না। কোনো গাড়িও পাচ্ছে না। সাফা মনে মনে ভাবল, আসলেই ঠিক কথা, অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকেই তাতে পড়তে হয়। ঠিক তখন একটা প্রাইভেট কার আসতেই সাফা যেন হাতে চাঁদ পেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠে রিসোর্টের নাম বলল। কিন্তু ১ ঘণ্টা চলার পর নির্জন রাস্তায় ড্রাইভার হঠাৎ গাড়ি থামিয়ে দিল। সাফা কিছু বুঝে ওঠার আগেই ড্রাইভার ছুরি বের করে গর্জে উঠল, ওই মেয়ে! যা আছে বের কর, নয়তো জটপট ছুরি চালালে ফটাফট কবরে পৌঁছে যাবি। সাফা কাঁপতে কাঁপতে তার সাধের আইফোন ১৭ প্রো ম্যাক্স, গলার চেইন আর সব টাকা দিয়ে দিল। ড্রাইভার তাকে লাথি মেরে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে ফুরুত। রাস্তায় বসে পা ছড়িয়ে ভে ভে করে কাঁদছে সাফা আর নাক মুছছে ওড়না দিয়ে। ঠিক তখন অন্য একটা গাড়ি থেকে দুজন মাতাল নামল। সাফাকে একা পেয়ে তারা কুৎসিত উল্লাসে মেতে উঠল। সাফা দিল এক দৌড়। দৌড়াতে গিয়ে তার জুতো ছিঁড়ে গেল, ওড়না আটকে গেল গাছের ডালে। কিন্তু জীবন বাঁচাতে সাফা ছুটছেই। হঠাৎ একটা মাতাল সাফার কাঁধ ধরে ফেল এবং হেঁচকা টানে তার জামার কিছু অংশ ছিঁড়ে দিল। সাফা ডুকরে কেঁদে উঠল, আল্লাহ! আমাকে বাঁচাও! ঠিক তখনই অন্ধকারের বুক চিরে আসার আলো হয়ে উদয় হল সেই বৃদ্ধ লোকটা, ছন্দবেশী সাহিত্য। মাতালগুলো ধমক দিল, এ বুইরা! এখান থেকে ফুট! এখন আমাদের রঙ্গলীলা হবে। সাফা চিৎকার করে বলল, দাদু! আমাকে বাঁচান এই জানোয়ারদের হাত থেকে। মাতাল একটা এগিয়ে আসতেই দাদু সাহিত্য তার পেট বরাবর এমন এক লাথি মারল যে লোকটা ছিটকে পড়ল। অন্যজন তেরে আসতেই সাহিত্য সপাটে এক ঘুষি মেরে তার সামনের দুটো দাঁত খুলে দিল। লোকগুলো যান হাতে নিয়ে ভোদুর। কিন্তু মারামারির চোটে সাহিত্যের মাথার নকল সাদা চুল আর দাড়ি খুলে পড়ে গেল। সাফা হতভম্ব হয়ে দেখল, এটা তো কোনো দাদু নয়, এটা স্বয়ং সাহিত্য। সাফা কোনো কথা না বলে হাতের কাছে পড়ে থাকা একটা লাঠি তুলে নিয়ে ধমাধম সাহিত্যকে পেটাতে লাগল। সাহিত্য আর্তনাদ করে উঠল, আহ! ওরে রামছাগলের বাচ্চা! মারছিস কেন? আমি না আসলে আজ তোর কি হতো জানিস? সাফা এবার সাহিত্যের আসল চুল টেনে ধরল, ওরে ঘুয়ের বাচ্চা! তুই আমাকে ফলো করছিলি? বিমানেও তুই ওই বুইড়া সেজে আমারে বিরক্ত করছিলি? সাহিত্য কম না, সে সাফার হাতে কামড় দিয়ে ধরল। সাফা চিৎকার করে বলতে লাগল, ওরে যাওরা পোলা! ছাড়, আমার লাগছে। সাফার জামা ছিঁড়া, ওড়না নেই, আলুথালু চুল, আর সাহিত্য তার চুল টেনে ধরে আছে। ঠিক এই অবস্থায় কিছু স্থানীয় লোক টর্চলাইটের আলো ফেল তাদের উপর। সাফার এই বিধ্বস্ত অবস্থা আর জঙ্গলের ভেতর সাহিত্যের সাথে ধস্তাধস্তি দেখে তারা ধরেই নিল, এই আধুনিক যুগের পোলাপান নির্ঘাত জঙ্গলে কুতকুত অসামাজিক কাজ খেলতে এসেছে। এক লোক চেঁচিয়ে উঠল, আরে ভাই দেহেন! ডিজিটাল পোলাপান কাম সারছে। সাহিত্য আর সাফা এখন একে অপরের দিকে তাকাবে নাকি নিজেদের ইজ্জত বাঁচাবে, সেটাই বড় প্রশ্ন। মিথির ঘাড়ের ব্যথাটা যেন কিছুতেই কমছে না। সে বারবার ঘাড় ঘুরিয়ে আরাম পাওয়ার চেষ্টা করছে। কাব্য তখন দরজার ওপাশে দাঁড়িয়ে ফোনে বাবা ইলিয়াস শেখের সাথে সিরিয়াস কোনো কথা বলছে, কিন্তু তার এক চোখ সারাক্ষণ মিথির উপরেই নিবদ্ধ। কাব্য ফোন রেখে হুট করে রুম থেকে বেরিয়ে গেল। মিথি ভাবল হয়তো কোনো কাজে গেছে। সে নিজের ব্যাগের কোণ থেকে জাতির ওষুধ নাপা বের করে খেয়ে নিল। ঠিক ১৫ মিনিট পর কাব্য ফিরল, তবে খালি হাতে নয়, তার হাতে তেলের শিশি। কাব্য কোনো কথা না বলে মিথিকে টেনে বসাল। মিথি প্রথমে অবাক হলেও কাব্যের হাতের জাদুতে মুহূর্তেই শান্ত হয়ে গেল। কাব্য যখন আলতো করে মিথির ঘাড়ে আর পিঠে মেসেজ করে দিচ্ছিল, মিথি আবেশে চোখ বুজে ফেল। তার সত্যিই এই মেসাজটার খুব দরকার ছিল। কাব্য তেল মাথায় দিতে দিতে গম্ভীর মুখে ফোড়ন কাটল, কয় যুগ ধরে মাথায় তেল দাও না? পায়রার খোপও তোমার চুলের চেয়ে সুন্দর। মিথি কিছু বলল না, সে শুধু কাব্যের এই অকৃত্রিম যত্নটা উপভোগ করছিল। কাব্য আবার বলল, কাল সুন্দর করে শ্যাম্পু আর কন্ডিশনার করবে। চুল এমন নুডলসের মতো রাখবে না, আমার পছন্দ না গি। মিথি আমতা আমতা করে বলল, স্যার, আমি একা চুল ওয়াশ করতে পারি না। আম্মুই সবসময় করে দিত। এই কোকড়া চুল আমি সামলাতে পারি না। কাব্য মৃদু হেসে মিথির মাথায় একটা আলতো চুমু খেয়ে বলল, আচ্ছা বাবা, আমিই তোমার চুল ধুইয়ে দেব। তাও যেন এমন আলুথালু না দেখি। মিথি যখন কাব্যের আদরে মেঘের রাজ্যে ভাসছিল, ঠিক তখনই কাব্যের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সাহিত্যের নাম দেখে কল ধরতেই ওপাশ থেকে কান্নার রোল ভেসে এল।
সাহিত্য বাচ্চাদের মতো ডুকরে কাঁদছে। কাব্য বিরক্ত হয়ে বলল, মরা কান্না না কেঁদে বলবি তো সমস্যা কি? সাহিত্য একে একে সব বলল, সাফার ওড়না ছিঁড়ে যাওয়া, তার দাড়িগোঁফ খোলা আর গ্রামবাসীদের কুতকুত সন্দেহ। সাহিত্যের কথা শুনে কাব্য যেন আকাশ থেকে পড়ল। তার শান্ত মস্তিষ্কে হুট করে আগুন জ্বলে উঠল। কাব্য গর্জে উঠল, কোথায় আছিস তোরা এখন? সাহিত্য হিক্কা তুলে বলল, লোকেশন শেয়ার করেছি ভাইয়া। দ্রুত এসে বাঁচাও, না হলে এরা আজ আমাদের গন্ধলাই দিয়ে বিয়ে দিয়ে দেবে। সাহিত্যকে আর খুঁজে পাবে না তুমি। মিথি বিছানা থেকে উঠে এসে বারবার কাব্যের হাত ধরে জিজ্ঞেস করছে, স্যার, কি হয়েছে? সাহিত্য ভাইয়া কাঁদছে কেন? কাব্য কোনো জবাব না দিয়ে দ্রুত নিজের জ্যাকেটটা টেনে নিল। গাড়িতে বসে স্পটে যাওয়ার সময় কাব্য যখন পুরো ঘটনাটা মিথিকে বলছিল, মিথি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিল। সে মনে মনে বলল, খোদা, সাফার সাথে যদি সাহিত্য ভাইয়ার বিয়ে হয়ে যায়, তবে আমি 10 রাকাত নফল নামাজ পড়ব। এই ডাইনির সাথে চুলোচুলি করার চেয়ে ওকে যা দেবরের বউ হিসেবে পাওয়া অনেক ভালো। সারা জীবন তখন নাকের ডগায় নাচাতে পারব। ঘটনাস্থলে পৌঁছে কাব্য আর মিথি দেখল এক করুণ দৃশ্য। সাফা নাক টানতে টানতে কাঁদছে আর সাহিত্য নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছে। কাব্য গ্রাম্য মাতবরদের বুঝিয়ে বলল, দেখুন, জোর করে বিয়ে দেওয়া ঠিক না। ওরা আমার ভাইবোন। কিন্তু স্থানীয়রা একজোট হয়ে বলল, কোনো কথা শুনব না। ওদের আমরা আপত্তিকর অবস্থায় ধরেছি। বিয়ে না হলে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরাব। পরিস্থিতি যখন একদম হাতের বাইরে, তখন মিথি সাহিত্যের দিকে তাকিয়ে মনে মনে বলল, সরি ভাইয়া। যা করছি সব নিজের জামাইকে ওই ডাইনির কুনজর থেকে বাঁচানোর জন্য গু। মিথি একটু আড়ালে চলে গেল, যেখানে গ্রামের মহিলারা ভিড় করে সব দেখছিল। সে নিজের ফোনটা কানের কাছে ধরে এমনভাবে কথা বলতে লাগল যেন তার মায়ের সাথে কথা বলছে। সে উচ্চস্বরে বলল, উফ আম্মা! কি আর বলবো, আবারও ধরা পড়েছে। এই নিয়ে 4 বার হল। এবার তো একদম কামড়াকামড়ি করছিল। তবে চিন্তা করো না আম্মা, আমার মনে হয় এবারও ওরা ছাড়া পেয়ে যাবে গু। আড়াল থেকে মিথির এই কথা শুনে মহিলারা একে অপরের দিকে তাকাল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলতে লাগল, দেখেছিস কি শয়তান জোড়া? এইটা কি প্রথমবার নাকি? বাড়িতেও নাকি এসব করে ধরা পড়ে? এদের তো ছাড়া যাবে না। এক মহিলা তো রেগে মেগে বলেই ফেল, দাঁড়া, এখনই আমার স্বামীকে বলছি। এদের আজ ছাড়াছাড়ি নেই। মিথি মুখ চেপে হাসি আটকাল। সে মনে মনে বল, সরি সাহিত্য ভাইয়া। জামাইকে কুদৃষ্টি থেকে বাঁচাতে সব জায়েজ। তোদের বিয়েটা হয়ে গেলেই আমার শান্তি। কাব্য যখন গ্রামের লোকদের শান্ত করার চেষ্টা করছিল, ঠিক তখনই দেখল লোকগুলোর মেজাজ আরও চড়ে গেছে। তারা এখন আরও বেশি উত্তেজিত হয়ে বিয়ের পিঁড়ি সাজাতে ব্যস্ত। কাব্য বুঝতে পারল না হঠাৎ কি হল। সে মিথির দিকে তাকাতেই দেখল মিথি খুব নিরীহ একখানা মুখ করে দাঁড়িয়ে আছে, যেন সে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। গ্রামবাসীদের চাপে আর পরিস্থিতির শিকার হয়ে অবশেষে সাফা আর সাহিত্যের বিয়েটা হয়েই গেল। কাব্য স্তম্ভিত হয়ে শুধু তাকিয়ে দেখল তার আদরের ছোট ভাই আর ঘাড়তারা খালাতো বোনের এই অনাকাঙ্ক্ষিত পরিণয়। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা মিথির মনে তখন খুশির ফোয়ারা ছুটছে। সে মনে মনে বল, ওয়েলকাম বয়রা, যা। অনেক তো জ্বালিয়েছ, এবার নিজের জালে নিজেই ফেসেছ। মিথি সাফার একদম কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আপু, কেমন লাগছে নিজের ক্রাশের ছোট ভাইয়ের বউ হয়ে? এখন থেকে তো কাব্য আপনার ভাসুর। সম্পর্কে কিন্তু অনেক বড়, বুঝলেন? সাফা এমনিতেই বিধ্বস্ত ছিল, তার উপর মিথির এই নুন ছিটানো কথা সহ্য করতে পারল না। অপমানে আর শোকে সে এক লহমায় মিথির কাঁধেই অজ্ঞান হয়ে ঢেলে পড়ল। মিথি এবার চিৎকার করে বাড়ি মাথায় তুলল, ওরে বাবা! সাফা আপু তো মরে গেল। মানে অজ্ঞান হয়ে গেছে। কাব্য আর সাহিত্য হন্তদন্ত হয়ে ছুটে এল। মিথি গম্ভীর মুখে আদেশ দিল, আপুকে দ্রুত কোলে নিয়ে গাড়িতে তুলতে হবে, তাড়াতাড়ি চলুন। সাহিত্য কিংকর্তব্যবিমুখ হয়ে দাঁড়িয়েছিল। কাব্য বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, এমনে বলদের 4 নম্বর ছানার মতো তাকিয়ে আছিস কেন? তোর বুকে কি এখন আমি কোলে নেব? দ্রুত কোলে তোল। সাহিত্য কাচুমাচু মুখে সাফাকে পাজাকোলা করে নিয়ে গাড়ির পেছনের সিটে বসল। জীবনেও সে ভাবেনি সাফার ভার তাকে এভাবে সইতে হবে। মিথি আর কাব্য সামনে বসল। গাড়ি স্টার্ট দিতেই মিথি জানালার দিকে মুখ ফিরিয়ে মুখ টিপে হাসতে লাগল। তার খুশিতে মন চাচ্ছিল সিলেটের রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সবাইকে মিষ্টি বিতরণ করতে। যে সাফা এতদিন তার আর কাব্যের মাঝখানে দেয়াল হতে চেয়েছিল, এখন সে তার পরিবারেরই অংশ, তবে কাটা হিসেবে নয়,
কনিষ্ঠ হিসেবে। কাব্য ড্রাইভারের পাশের সিটে বসে কপালে হাত দিয়ে ভাবছে, বাবার কাছে মুখ দেখাবে কি করে? আর বাড়িতে মা খালেদা বেগম এই খবর শুনলে কি তুলকালাম করবেন? কিন্তু মিথির সেদিকে খেয়াল নেই, তার মাথায় তখন যাকে নিয়ে নতুন নতুন দুষ্টুমির চোখ ঘুরছে। অনেক ধরাধরি আর ম্যানেজারকে বুঝিয়ে শুনিয়ে সাহিত্য ও সাফার জন্য আলাদা একটি রুমের ব্যবস্থা করল কাব্য আর মিথি। সাফাকে বিছানায় শোয়ানোর পর সে কিছুতেই চোখ মেলছে না। মিথি আর সহ্য করতে পারল না, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে সাপাটে সাফার মুখে ছুঁড়ে মারল। বরফ শীতল পানির স্পর্শে সাফা ভয়ার্ত চিৎকার দিয়ে লাফিয়ে উঠল। কাব্য তখন মিথির ঠিক ডান পাশেই দাঁড়িয়েছিল। সাফা চোখ খুলেই হিতাহিত জ্ঞান হারিয়ে কাব্যকে জড়িয়ে ধরতে গেল। কিন্তু মিথি যেন আগে থেকেই তৈরি ছিল। সে চিলের মতো ছো মেরে কাব্যের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। মিথি বুক টানটান করে সাফার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, আরে বাপু! নিজের ভাতারের দিকে তাকা না। এইটা আমার পার্সোনাল ভাতার স্যার। অন্যের সম্পত্তিতে হাত দেওয়ার স্বভাব কি যাবে না আপনার? মিথির মুখে এমন সোজাসাপটা কথা শুনে কাব্য, সাহিত্য আর সাফা তিনজনেই পাথরের মতো জমে গেল। কাব্য তো নিজের বউয়ের এমন দাপুটের রূপ দেখে অবাক। মিথি এবার সাহিত্যের দিকে ঘুরে তর্জনী উঁচিয়ে বলল, এ সাহিত্য ভাইয়া, নিজের বুকে সামলান। তা না হলে আমার জামাই ওকে বয়রা বানিয়েছে, আমি কিন্তু একদম কানা বানিয়ে দেব। সাহিত্য কোনো কথা বলতে পারল না, সে শুধু নির্বাক দর্শকের মতো তাকিয়ে দেখছে তার জীবনের এই চরম নাটক। মিথি এবার বিজয়ীর বেশে কাব্যের হাত শক্ত করে ধরে নিজের রুমের দিকে পা বাড়াল। সাফা মরিয়া হয়ে চিৎকার করে উঠল, কাব্য ভাইয়া! আমাকে এভাবে এই অচেনা লোকটার সাথে রেখে কোথায় যাচ্ছ? আমি থাকব কোথায়? সাফার কথায় মিথি এবার রাগে অগ্নিশর্মা হয়ে ফিরে তাকাল। কোমরে হাত দিয়ে বলল, শুনুন আপু, আমি আমার ভাতার ছাড়া এক মুহূর্ত থাকতে পারব না, আর আপনি এখন বিবাহিতা নারী। আপনার স্বামী আপনার পাশে দাঁড়িয়ে আছে, তার সাথে নিজের ব্যবস্থা করে নিন। গুড নাইট। বলেই মিথি কাব্যকে প্রায় হিড়হিড় করে টেনে রুম থেকে বের করে নিয়ে গেল। ওদিকে সাফা আর সাহিত্য একে অপরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তারা একে অপরের সবচেয়ে বড় শত্রু। এরপরে টুইস্ট। সাফা কি সারা রাত সাহিত্যকে রুমের বাইরে দাঁড় করিয়ে রাখবে? কাব্য আর মিথি চলে যেতেই সাফা বিছানায় বসে ডুকরে কেঁদে উঠল। কিন্তু দরজায় ছিটকিনি লাগানোর শব্দ শুনতেই তার কলিজা শুকিয়ে গেল। সাহিত্য ধীরে ধীরে নিজের শার্টের বোতাম খুলতে খুলতে সাফার দিকে এগিয়ে আসছে। সাফা ভয়ার্ত গলায় বলল, তুমি আমার খালাতো ভাই, এভাবে আসছ কেন? আমাদের বিয়েটা তো চাপে পড়ে হয়েছে। সাহিত্য মুখ ভেঙচি কেটে বলল, ২৭ বছর কি আমি আজকের রাতের অপেক্ষায় ছিলাম তোকে খালাতো বোন হিসেবে দেখার জন্য? গিফট বক্স যেভাবে আনবক্সিং করে, আজ তোকে সেভাবেই আনবক্সিং করব। আজ প্রেমের কুতকুত খেলব। সাফা ভয়ে কাঁপতে থাকলে সাহিত্য এক দেবিল হাসি দিয়ে ছড়া কাটল। ধুর বয়রা শালি, আজকে যতই আহ আহ করিস, আজকে কি আর নিস্তার পাবি? আমিটি বিয়োগ বিষ খেলার মতো মুডে আছি। প্রত্যেকবার ভাইয়া পড়াশোনায় জিতে যায়, এবার আমি তার আগে বাপ হয়ে জিতে যেতে চাই। সাহিত্য যখনই সাফার উপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করল, সাফা ঠিক মোক্ষম জায়গায় এক জবরদস্ত লাথি বসিয়ে দিল। মুহূর্তেই সাহিত্যের বাসর করার সব শখ মিটে গিয়ে সে কুকুরে মেঝের উপর পড়ে গেল। সাহিত্য কোনমতে নিজেকে সামলে নিয়ে বলল, বয়রাম গি, করছিসটা কি? নিজের পায়ে কুড়াল মেরে নিজের ভবিষ্যৎ একদম নষ্ট করে দিচ্ছিস। সাফা এবার ঝাঝাল গলায় বলল, এখন তো শুধু হালকার উপর ঝাপসা দিয়েছি, আর একবার সামনে আসলে দ্বিতীয়বার শূন্যতে খতনার জন্য রেডি থাকিস। একদম শেষ করে দেব। মনের ব্যথায় সাহিত্যর চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে না দেখে কষ্ট হচ্ছে। সাফা এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে সাহিত্যকে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকে দিল। ওদিকে নিজের রুমে মিথি একদম বোমার মতো ফুলে আছে। কাব্য দুশ্চিন্তায় ঘামছে, না জানি কখন এই বোমা ফাটে। মিথি কাব্যের চোখের দিকে তাকিয়ে ধমক দিল, সাফা যখন আপনাকে জড়িয়ে ধরতে গেল, আপনি সরলেন না কেন? একটু অন্য নারীর স্পর্শ পাবেন বলে ভালো লাগছিল বুঝি? কাব্য অসহায় মুখে বলল, আরে আমি কিছু বলার আগেই তো তুমি সামনে চলে আসলে। মিথি শার্টের কলার চেপে ধরল, ওহ, আমি এসে আপনার খুব বড় ক্ষতি করে ফেলেছি না? ট্রেনে আমার সাথে ইটিসপিটিস করবেন আর বাইরে অন্য বেডির সাথে লাগবে? দাঁড়ান, আপনার ইটিসপিটিস আমি ঘোচাচ্ছি। বলেই মিথি পাগলের মতো রুমে বটি বা ছুরি খুঁজতে শুরু করল। কাব্য বুঝল পাগল খেপেছে, এখানে থাকা আর নিরাপদ নয়। সে এই সুযোগে এক দৌড়ে রুম থেকে পালিয়ে বাঁচল। রিসর্টের পেছনের সুন্দর পুলের ধারে পা ডুবিয়ে একা বসেছিল সাহিত্য।
কাব্য এসে তার পাশে বসল। তাকে দেখে সাহিত্য একটু বাঁকা হেসে বলল, কি ব্যাপার? তুমি এখানে কেন? তোমার বুনা তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না? সে বুঝি এখন বটি নিয়ে তোমার অপেক্ষায় বসে আছে? কাব্য এক দীর্ঘশ্বাস ফেলে পকেটে হাত দিয়ে বসল। দুই ভাইয়ের দীর্ঘশ্বাসে সিলেটের রাতের বাতাস যেন ভারী হয়ে উঠল। পুলের ধারে বসে কাব্য সন্দেহভরা চোখে সাহিত্যের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, বটির কথা জানলি কি করে? সাহিত্য হেসেই কুটিপাটি, মিথির চিৎকারে শুধু আমি কেন, পুরো রিসোর্টের মানুষ জেনে গেছে ভাইয়া। কাব্য আফসোস করে বলল, বালের জীবন। এর জন্যই বলে বাচ্চা বউ বিয়ে করতে নেই গি। কাব্য পিঞ্চ মেরে জিজ্ঞাসা করল, বাসর রাতে পুলে কি তোর? সাহিত্য, ২৭ বছরের দামড়া বেড়া হয়ে বুয়ের হাতে মার খেয়েছি বাসর করার পরিবর্তে, এই দুঃখ আমি কই রাখি ভাইয়া? কাব্য, বলদের বাচ্চা। ৩০ বছরের দামড়া হয়ে আমি এখনও উপোস আছি, তুই কোনো দেশের মূলা শুনি? সাহিত্য দমে না গিয়ে জিদ ধরল, যাক বাঁচলাম। এবার তোমার আগেই আমি বাসর করে ফার্স্ট হব। কাব্য শুধু বাঁকা হেসে বলল, দেখা যাবে বলদের বাচ্চা, কে ফার্স্ট হয়। কাব্য চোখ ছোট করে সাহিত্যের দিকে তাকাল। তুই না সাফাকে পছন্দ করিস না? তবে তাকে নিয়ে বাসর আর বাচ্চার প্ল্যান করছিস যে? সাহিত্য চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেল। শান্ত গলায় বলল, ১৭ বছর বয়সে যার প্রেমে পিছলে পড়েছি, তাকে নিয়ে কি স্বপ্ন দেখব না ভাইয়া? ২৭ বছর বয়সে এসেও সে আমার মনে তৃষ্ণা হয়ে বসবাস করছে গি। কাব্য অবাক হয়ে শুনল সাহিত্যের সেই অব্দক্ত যন্ত্রণার কথা। সাহিত্য অনেক বছর আগে সাফাকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু সেদিন সাফা নিজেই কাব্যকে ভালোবেসে প্রপোজ করে বসে। বড় ভাইয়ের প্রতি সাফার সেই পাগলামি দেখে সাহিত্য নিজের ভালোবাসা আজীবন মনেই চেপে রেখেছে। কাব্য আফসোস করে বলল, তুই তো জানতি আমি ওকে রিফিউজ করেছি, তবুও কেন আমায় বলিসনি? সাহিত্য শুধু ম্লান হাসল। ৩ মাঝরাতের দারু পিকে ডান্স ও দুর্ঘটনা। মাঝরাতে কাব্য পা টিপে টিপে নিজের রুমের দিকে গেল। রুমের ভেতর উকি দিয়েই তার চোখ চরক গাছ। মিথি প্লাজো আর টি শার্ট পরে ফোনের দারু পিকে ডান্স চালিয়ে খাটের উপর উদ্দাম নাচছে। এত রাতে মিথির এই পাগলামি দেখে কাব্য পুরোথ। হঠাৎ নাচতে নাচতে মিথির পা বালিশের সাথে হোঁচট খেল। সে খাট থেকে নিচে পড়তে গেলে কাব্য বিদ্যুৎ গতিতে তাকে ধরতে এগিয়ে গেল। কিন্তু ভারসাম্য হারিয়ে দুজনেই মেঝের উপর পড়ে গেল। মিথি উপরে আর কাব্য নিচে। ঠিক সেই মুহূর্তেই দুজনের ওষ্ঠ একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেল। ওষ্ঠের সেই আকস্মিক স্পর্শে মিথি যেন পাথর হয়ে গিয়েছিল। মনে মনে বিড়বিড় করল, তামিম সরকারের গিবালের জিন্দেগি। কথাটা ভীষণ মনে পড়ছে। এমন জামাই নসিবে জুটল যে কাছে আসলে ভয় লাগে, অথচ রোমান্টিক উপন্যাস পড়েও কিচ্ছু শিখতে পারল না। কাব্য এবার দুষ্টুমি করে বলল, কি সমস্যা? আর কতক্ষণ আমার শরীরের উপর লেপ্টে থাকার ইচ্ছা আছে? মিথি চট করে উঠে দাঁড়াল। কাব্য এবার বাঁকা হেসে বলল, তোমার কি আমাকে দেখলেই পড়ে যেতে ইচ্ছা করে? আর আমার ভার্জিন ঠোঁট কি সরকারি পেয়েছ যে যখন ইচ্ছা নিজের ঠোঁট দিয়ে হামলা করো? আমার ইজ্জতে হামলা দিতে লজ্জা করে না? মিথি মুখ বাঁকিয়ে জবাব দিল, কি একটা তামাটে রঙের ঠোঁট, তার আবার ভার্জিনিটি। আমার ঠোঁট দেখেছেন কত গোলাপি? এই ঠোঁটের ছোঁয়া পেয়েছেন, এটা আপনার ৭ পুরুষের ভাগ্য। আর আমি কি বলেছিলাম আমাকে বাঁচাতে? নিজেই হিরো হতে এসেছেন, আবার এখন ঢং করছেন। কাব্য হাসল, এত অকৃতজ্ঞ হওয়া ভালো না বউ। মিথি স্তব্ধ হয়ে গেল। ওই বউ ডাকটাতে কেন জানি তার শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। সে প্রসঙ্গ এড়াতে বলল, স্যার, ঘুম পাচ্ছে। চলুন ঘুমিয়ে পড়ি। আজ আর মাঝে কোলবালিশ নেই। তবে কাব্য আজ দূরত্ব নয়, তার প্রিয়তমার গভীর নিঃশ্বাসের শব্দ শুনতে চায়। মিথি ঘুমিয়ে পড়লে কাব্য তাকে নিজের কাছে টেনে নিল। কপালে আর সারা মুখে নিজের আদুরে স্পর্শ এঁকে দিল। ঘুমকাতুরে মিথি টেরি পেল না যে কেউ তার ঘুমের সুযোগ নিয়ে তাকে নিঃশব্দে ভালোবেসে যাচ্ছে। কিন্তু কাব্য ঘুমাতে পারল না। মিথির শরীরের ঘ্রাণ তাকে নিষিদ্ধ আকর্ষণের দিকে ঠেলে দিচ্ছে। নিজেকে সামলাতে না পেরে কাব্য উঠে বসল এবং সারা রাত সোফায় বসে মিথিকে দেখেই কাটিয়ে দিল। সকাল ৮টায় মিথির ঘুম ভাঙল। দেখল কাব্য এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মিথি একটু ভয় পেয়ে গেল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কাব্য মিথিকে পাজাকোলা করে কোলে তুলে নীল এবং ওয়াশরুমের সামনে দাঁড় করিয়ে বলল, দ্রুত ফ্রেশ হয়ে আসো। মিথি অবাক হয়ে বলল, এর জন্য আমাকে কোলে নিতে হল? কাব্য মিথির গালটা টেনে দিয়ে আদুরে গলায় বলল, বউ আমার। আমি যখন খুশি তখন কোলে নেব, তাতে তোমার কি সমস্যা? এখন যাও, দ্রুত তৈরি হও।
আমাদের ঘুরতে বেরোতে হবে গু। মিথি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লাল হয়ে যাওয়া গালটা দেখল আর মনে মনে হাসল। লোকটা মাঝে মাঝে এমন অদ্ভুত সব কাণ্ড করে। মিথি বাথরুমে শাওয়ার নেওয়ার সময় মনে মনে হাসছিল। সে জানে সকালে শাওয়ার নিলে কেউ একজন নিশ্চিত জলে পুড়ে ছারখার হবে। ঠিক তখনই কাব্য দরজায় নক করে বলল, মিথি, আর কতক্ষণ? তোমার কি শেষ হবে না? মিথি নরম গলায় আবদার করল, স্যার, আমি শাওয়ার নিচ্ছি। আমাকে শাড়ি এনে দিন না গি। কাব্য দুষ্টুমি করে হেসে বলল, রাতে তো কিছুই করি নাই, সকালে শাওয়ার নিতে হচ্ছে কেন? কাব্য যখন শাড়ি নিয়ে দরজার কাছে এল, ঠিক তখনই রুমের বাইরে সাফার তীক্ষ্ণ কণ্ঠ শোনা গেল, কাব্য ভাই, তুমি কি রুমে আছো? সাফার হাত থেকে বাঁচাতে মিথি কোনো চিন্তা না করে কাব্যকে হ্যাচকা টান দিয়ে বাথরুমের ভেতর নিয়ে এল। সাফা রুমে ঢুকে কাউকে না পেয়ে গজগজ করতে করতে বেরিয়ে গেল। বাথরুমের ভেতর তখন কাব্যের বেহাল দশা। মিথির ভেজা শরীর আর মোহিনীরূপ তাকে চুম্বকের মতো টানছে। ভাগ্যিস মিথির গায়ে তোয়ালে জড়ানো ছিল, নয়তো আজ কাব্যের সব নিয়ন্ত্রণ বাদ ভাঙত। কাব্য এমনভাবে মিথিকে দেখছিল যেন চোখ দিয়েই তাকে গিলে ফেলবে। পরিস্থিতি সামলাতে মিথি চট করে শ্যাম্পুর বোতলটা কাব্যের হাতে ধরিয়ে দিয়ে বলল, স্যার, নিন, আমার চুলে শ্যাম্পু মাখিয়ে দিন। কাব্যের ধ্যান ফিরলেও মিথির এই মোহময়ী রূপ তাকে তৃষ্ণার্ত করে তুলছিল। সে আকুল কণ্ঠে বলল, ম্যাডাম, এভাবে যে হ্যাচকা টান দিলেন, এখন আমি যদি কিছু করি তবে কি পাপ হবে? আমি তো একদম নিষ্পাপ। মিথি ভ্রু কুঁচকে বলল, বেশি কথা না বলে চুলে শ্যাম্পু লাগান। ভুলে যাবেন না স্যার, কিন্তু পিতা সমতুল্য, ব্যাস। কাব্যের রোমান্টিক মুড মুহূর্তেই খতম। কাব্য মুখ ভার করে পরম যত্নে মিথির চুলে শ্যাম্পু মাখিয়ে ম্যাসাজ করতে লাগল। মিথির কেমন জানি আবেশে চোখ বুজে আসছিল। কাব্য হেসে জিজ্ঞেস করল, কেমন লাগছে? আরাম পাচ্ছ? আরও করব কি? মিথি উত্তর দেওয়ার আগেই চুলে একটু টান লাগতেই সে চেঁচিয়ে উঠল, আহ স্যার, আমার কোকড়া চুল তো, একটু আস্তে ম্যাসাজ করুন, ছিঁড়ে যাবে তো সব। কাব্য যত্ন করে মিথির চুল ধুইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। শাওয়ার শেষ করে মিথি যখন একটা সুন্দর লালসাদা শাড়ি পেঁচিয়ে রুমে ঢুকল, সে ভাবল কাব্য বোধহয় নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে যেই না শাড়িটা ঠিক করতে যাবে, ঠিক তখনই কাব্য হুট করে রুমে ঢুকে পড়ল। মিথি বিদ্যুৎবেগে শাড়িটা বুকের উপর টেনে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করল। লজ্জায় তার মুখ এখন লাল চেরির মতো টকটকে হয়ে গেছে। কাব্য অপ্রস্তুত হয়ে দরজায় দাঁড়িয়ে মিথির এই অপ্রতিরোধ্য সৌন্দর্যের দিকে অপলক তাকিয়ে রইল। মিথি ভেজা চুলে তোয়ালে জড়িয়ে দাঁড়িয়েছিল। কাব্য ধীর পায়ে এগিয়ে এসে মিথির চুলের তোয়ালেটা খুলে দিল। তারপর খুব শান্ত কিন্তু গভীর কণ্ঠে এক অদ্ভুত আবদার করে বসল, মিথি, আজ আমি তোমাকে শাড়ি পরিয়ে দেবগু। মিথি ভয়ে আর লজ্জায় কাঁপতে শুরু করল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার, আমি শাড়ি পরতে পারি, আপনাকে কষ্ট করতে হবে না। কি? কাব্য আলতো করে মিথির ঠোঁটে নিজের আঙুল রাখল। নিচু স্বরে বলল, বুকে শাড়ি পরানোতে কোনো পুরুষের কষ্ট হয় না মিথি। বরং এটা পৃথিবীর সব স্বামীর অধিকার হওয়া উচিত। স্বামী থাকতে কোনো নারী কেন নিজে শাড়ি পরবে? মিথির কোনো অজুহাতই ধোপে টিকল না। কাব্য পরম মমতায় শাড়ির আঁচলটা তুলে নিয়ে মিথিকে জড়াতে শুরু করল। মিথির সারা শরীর থরথর করে কাঁপছে। কাব্য যখন শাড়ির কুচিগুলো পেটে গুজে দিতে গেল, মিথি ঝট করে কাব্যের হাত ধরে ফেল। আর্তনাদ করে বলল, স্যার, প্লিজ, আমি করে নিচ্ছি। কাব্য এবার বাঁকা হেসে দুষ্টুমি করে বলল, কেন? আমি করলে কি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে? মিথি আর তর্ক করার সাহস পেল না। সে চোখ বুজে দাঁত কামড়ে দাঁড়িয়ে রইল। কাব্যের স্পর্শে মিথি যখন কুঁকড়ে যাচ্ছে, তখন কাব্যের চোখেও এক অদ্ভুত নেশা। কোনো পানীয় ছাড়াই সে যেন মিথির সান্নিধ্যে উন্মাদ হয়ে যাচ্ছে। অনেক কষ্টে নিজের আবেগ সামলে কাব্য নিখুঁতভাবে কুচিগুলো ঠিক করে দিল। মিথি ধীরে ধীরে চোখ খুলতেই দেখল কাব্য তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। কাব্য ফিসফিস করে বলল, খুব কষ্ট হচ্ছিল বুঝি মিথি? মিথি আর কোনো কথা না বলে দ্রুত চুল ঝাড়তে লাগল। কাব্য হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই মিথি কড়া কণ্ঠে আদেশ দিল, স্যার, শাওয়ার না নিয়ে রুম থেকে এক পাও বের হবেন না গে। কাব্য যেন আকাশ থেকে পড়ল। নিষ্পাপ চেহারায় ফিরে তাকিয়ে বলল, কিছু করার আগেই এভাবে অপরাধী তকমা দিয়ে গোসলে পাঠানোটা কি ঠিক হচ্ছে? মিথি এবার রাগী চোখে তাকাতেই কাব্য আর রিস্ক নিল না। 2 হাত তুলে হার মেনে সে সুরসুর করে বাথরুমের দিকে হাঁটা দিল। যাওয়ার সময় বিড়বিড় করল, পড়া না পারার শাস্তি হিসেবে স্টুডেন্টকে স্যাররা নীল ডাউন করায়। আর আমার বউ আমাকে শাওয়ার ডাউন করাচ্ছে। বালের জীবন।
সাফা তন্ন করে পুরো রিসোর্টে কাব্যকে খুঁজছে। কিন্তু কাব্যের দেখা না পেলেও দেখা হয়ে গেল যমদূত সাহিত্যের সাথে। ধাক্কা লেগে সাফা পড়ে যেতে নিলে সাহিত্য খপ করে তার কোমর জড়িয়ে ধরল। সাফা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে চিৎকার করে উঠল, মেয়ে দেখলেই ছুঁয়ে দিতে হাত নিষ্পিস করে, তাই না? সাহিত্য সাফার ছোট করে কাটা চুলগুলো টেনে ধরে বলল, মেয়ে দেখলে হাত নিষ্পিস না করলেও নিজের বউ দেখলে সারা শরীর ছুঁয়ে দিতে হাত নিষ্পিস করে, বুঝেছিস? সাফার আগে গজগজ করতে করতে জিজ্ঞেস করল, কাব্য ভাইকে দেখেছ কোথাও? সাহিত্য দাঁত কিরমির করে মনে মনে ভাবল, ইচ্ছা করছে কাব্যের মতো আর এক থাপ্পড় মেরে এর কান দিয়ে পিয়ানো বাজাতে। মুখে বলল, তোর মতো সবাই কি হানিমুনে এসে খোঁজাখুঁজি করে? দেখ গিয়ে হয়তো বউয়ের সাথে রোমান্স করছে। যত্ত সব। সাহিত্য আর সাফা ব্রেকফাস্ট টেবিলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। সাফা যখন ধৈর্য হারিয়ে কাব্যের রুমের দিকে যেতে চাইল, ঠিক তখনই দেখা গেল সেই দৃশ্য। মিথি কাব্যের হাত ধরে হাসতে হাসতে ড্রয়িং রুমে ঢুকছে। কিন্তু সাফার চোখ কপালে উঠল মিথি আর কাব্যের গলার সেই স্পষ্ট লাভ বাইট আর ভেজা চুল দেখে। সাহিত্য দৃশ্যটা দেখে হাসি চেপে রাখতে পারছে না। মিথি একদম লাজুক মুখ করে সামনে এসে বলল, সরি ভাইয়া, সরি আপু। আসলে কাল রাতে একদম ঘুম হয়নি তো। বোঝই তো। কাব্য মনে মনে আল্লাহর কাছে পানাহ চাইল। সে ভাবছে, এই মেয়ে তো সবার সামনে আমার মানসম্মানের কবর দিয়ে মিলাদ খাইয়ে ছাড়বে। কার পাল্লায় যে পড়লাম। খাওয়ার টেবিলে কাব্যের ডান পাশে মিথি বসল। বাম পাশের চেয়ারটা খালি দেখে সাফা যেই না বসতে যাবে, মিথি চোখের ইশারায় সাহিত্যকে সেখানে বসিয়ে দিল। সাফা বাধ্য হয়ে সাহিত্যের পাশে বসল আর রাগে ফুঁসতে লাগল। সাহিত্য কাব্যের পাশে বসে হঠাৎ নিচু স্বরে ফিসফিস করে বলল, ভাইয়া, কাল রাতে তো অর্ধেকটা সময় আমার সাথেই ছিলে আর মাঝরাতে রুমে গেলে। তবে মিথি এই দাগ বানালো কখন? ওহ বুঝেছি। সব নকল বাইট, তাই না? কাব্য যেন হাতে আকাশ পেল। স্বস্তির এক দীর্ঘশ্বাস ফেলে সে শান্তিতে খেতে শুরু করল। মনে মনে ভাবল, যাক, অন্তত ছোট ভাইটা নকল বাইট ভেবেছে। ওদিকে সাফা এক দৃষ্টিতে ওই দাগগুলোর কথা ভাবছে আর মনে মনে মিথিকে কাঁচা চিবিয়ে খাওয়ার পরিকল্পনা করছে। ব্রেকফাস্ট শেষ করে কাব্য সবাইকে নিয়ে রওনা হল পহেলা বৈশাখ উদযাপনে। তাদের গন্তব্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি এবং চা বাগান। মেলায় পৌঁছে মিথি খুশিতে আত্মহারা। ক্যাম্পাসের বিশাল মাঠে বর্ণাঢ্য সব আয়োজন, চারদিকে উৎসবের আমেজ। বায়োস্কোপ আর পুতুল নাচের আসর দেখে মিথি আর সাফা দুজনেই হাঁ করে তাকিয়ে রইল। মিথি তো আগে কখনো পুতুল নাচ দেখেনি, তার কাছে এটা যেন এক জাদুকরী জগত। সাফার মুখেও ঝগড়াঝাটির বদলে এক চিলতে বিস্ময়। পুতুল নাচ শেষে মিথি ছুটে গেল রেশমি চুড়ির স্টলে। লালসাদা শাড়ির সাথে মিলিয়ে দুহাত ভরে রেশমি চুড়ি পরতে লাগল সে। রিমিঝিনি শব্দ আর মিথির হাস্যোজ্জ্বল মুখটা দেখে কাব্য মুগ্ধ হয়ে গেল। সে চট করে নিজের ফোন বের করে মিথির একটা অঘোষিত ছবি তুলে নিল। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পেল না যে বীরের আড়ালে অন্য কেউ দাঁড়িয়ে তাদের দুজনকে নিজের ক্যামেরায় বন্দী করে রাখছে। সেই রহস্যময় ব্যক্তির উদ্দেশ্য কী তা কেউ জানে না। মেলা ঘুরতে ঘুরতে মিথির নজরে পড়ল একটা ছোট্ট কিউট বিড়ালের ছানা। মিথি তো প্রাণীপ্রেমী মানুষ, আদর করতে গিয়ে বিড়ালটাকে কোলে তুলে নিল। কিন্তু হঠাৎ করেই বিড়াল ছানাটা খ্যাপাটে আচরণ শুরু করল এবং মিথির হাতে সজোরে একটা খামচি দিয়ে বসল। মিথির হাত দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বের হতে দেখে সে ডুকরে কেঁদে উঠল। কাব্য মুহূর্তের মধ্যে ছুটে এসে বিড়ালটাকে দূরে সরিয়ে দিল এবং মিথির ক্ষতবিক্ষত হাতটা ধরে দ্রুত মেলা থেকে বেরিয়ে গেল প্রাথমিক চিকিৎসার জন্য। তবে রহস্যটা রয়ে গেল অন্য জায়গায়। কাব্য আর মিথি চলে যেতেই ভিড়ের ভেতর থেকে এক জোড়া পা এগিয়ে এল। কেউ একজন বিড়ালের বাচ্চাটার ঘাড় শক্ত করে ধরে সাথে করে নিয়ে গেল। রাতের গভীর অন্ধকার। হোটেলের একটি নিভৃত রুমে বসে এক ব্যক্তি ক্যানভাসে ফুটিয়ে তুলছে মিথির এক জীবন্ত প্রতিচ্ছবি। তুলির প্রতিটি টানে যেন ঝরে পড়ছে গভীর অনুরাগ। কিন্তু হঠাৎ লোকটির হাত থেমে গেল। মিথির ঠোঁটে লিপস্টিকের সেই টকটকে লাল রঙের অভাব অনুভব করল সে। পুরো রুম তন্নতন্ন করে খুঁজল, কিন্তু কোথাও সেই কাঙ্ক্ষিত লাল রং পেল না। বিফল হয়ে লোকটি নিজের চুল টেনে ছিঁড়তে ছিঁড়তে উন্মাদ স্বরে বিড়বিড় করল, না, আমার মায়াময়ীর ছবি অসম্পূর্ণ থাকতে পারে না। কিছুতেই না। হঠাৎ তার চোখ পড়ল পাশে রাখা ধারালো চুড়ির উপর। এক মুহূর্ত দেরি না করে নিজের হাতটা চিরে ফেলল সে। ফিনকি দিয়ে বের হওয়া টাটকা রক্ত দিয়ে মিথির ঠোঁটে লিপস্টিক রাঙাল। তারপর উন্মাদের মতো হাসতে হাসতে বলল, জান, তুমি এত কেন সুন্দর? তোমার দিক থেকে আমি এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারি না গে।
লোকটি যখন তার এই রক্তিম ভালোবাসায় মত্ত, ঠিক তখনই খাঁচার ভেতর থেকে মিউ মিউ শব্দ ভেসে এল। সেই মেলা থেকে তুলে আনা বিড়াল ছানাটি। মায়াময়ীর সাথে একান্তে কথা বলার সময় এই ব্যাঘাত লোকটিকে প্রচণ্ড বিরক্ত করল। সে এক পৈশাচিক হাসি দিয়ে বিড়ালটির দিকে এগিয়ে গেল। সে কিচেনে গিয়ে চুলার উপর টকবগে গরম পানি বসিয়ে দিল। বিড়ালের খাঁচাটি মুখের সামনে তুলে ধরে শান্ত কিন্তু ভয়ানক গলায় বলল, তুমি খুব সুন্দর বিড়াল। তোমাকে দেখে আমার খুব আদর করতে ইচ্ছে করছে। কিন্তু আজ তোমার মরতে হবে। বিড়ালটি ভয়ে কুঁকড়ে গেল। লোকটি আবার বলল, ভাবছ তোমার দোষ কি? তোমার দোষ একটাই, তুমি আমার মায়াময়ীকে খামচি দিয়েছ। ওর শরীর থেকে রক্ত ঝরিয়েছ। তুমি কি বুঝতে পারছ ওর কত কষ্ট হয়েছে? ওর চোখের জল ঝরেছে। লোকটির চোখমুখ তখন ক্রোধে আর উন্মাদনায় লাল হয়ে উঠেছে। সে দাঁত কিরমির করে বলল, না, তুমি বোঝনি। চলো আজ তোমায় বুঝিয়ে দেই কষ্টের মানে কি। এই বলেই সে ছোট্ট অবুঝ বিড়ালসহ খাঁচাটি সেই ফুটন্ত গরম পানির পাতিলের উপর ধরল। নিজের জীবন বাঁচাতে বিড়াল ছানাটি প্রাণপণ চিৎকার করতে লাগল। কিন্তু সেই পৈশাচিক হৃদয়ে দয়ার কোনো স্থান নেই। লোকটির কাছে মিথির এক ফোঁটা রক্ত পৃথিবীর সবকিছুর চেয়ে মূল্যবান। যে হাত মিথিকে আঘাত করেছে সেই হাতের কোনো ক্ষমা নেই, হোক তা কোনো অবুঝ প্রাণী। কিচেনের ভেতর তখন এক পৈশাচিক আবহ। চুলার উপর টকবক করে ফুটছে পানি, আর তার উপর ঝুলছে খাঁচাবন্দি সেই ছোট্ট বিড়াল ছানাটি। উত্তাপে বিড়ালটি পাগলের মতো ছটফট করছে, জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে খাঁচার গায়ে নখ দিয়ে আঁচড় কাটছে। তার করুণ মিউ মিউ চিৎকারে বাতাস ভারী হয়ে উঠলেও সেই রহস্যময় ব্যক্তির হৃদয়ে তা কোনো কম্পন সৃষ্টি করল না। লোকটি ধীরস্থিরভাবে তার পকেট থেকে একটি রূপালি রঙের মাউথ অর্গান বের করল। বিড়ালটির ছটফটানি আর বাঁচার আকুতির সাথে তাল মিলিয়ে সে এক করুণ অথচ ভয়ানক সুর তুলল। সুরের প্রতিটি মূর্ছনা যেন মৃত্যুরই প্রতিধ্বনি। লোকটির চোখ তখন আগুনের মতো লাল হয়ে উঠেছে। সেই লাল আভা যেন কেবল ক্রোধের নয়, বরং এক অন্ধ মোহের প্রতিফলন। সে মাউথ অর্গান বাজাতে বাজাতে এক পলক তার হাতের সেই কাটা ক্ষতর দিকে তাকাল, যেখান থেকে রক্ত দিয়ে সে তার মায়াময়ীর ছবি এঁকেছে। তার চোখের সেই দৃষ্টি বলছে, যে মিথির গায়ে আঁচড় কাটার সাহস দেখাবে, তাকে পৃথিবীর কোনো শক্তিই রক্ষা করতে পারবে না। বিড়ালটির ছটফটানি যখন কমে আসছে, লোকটির মাউথ অর্গানের সুর তখন আরও তীক্ষ্ণ ও দ্রুত হয়ে উঠল। পুরো রুম জুড়ে সুর আর যন্ত্রণার এক অদ্ভুত মিশ্রণ। একদিকে বিড়ালটির নিভে আসা জীবন, আর অন্যদিকে এক উন্মাদ প্রেমিকের নেশা। গল্প কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।